أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من أهلي رب يسر ولا تعسر وتم بالخير سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা আসলে আমাদের ঘরোয়া বৈঠকে, ঘরোয়া আড্ডায়, ঘরোয়া মজলিসে আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক বিষয়ে, রাজনীতি, অর্থনীতি, বিভিন্ন বিষয়ে আমাদের দীর্ঘ দীর্ঘ আলোচনা হয়, মোজাকারা হয়, গল্প হয়, মত বিনিময় হয়। তো কাছের কিছু মানুষ, কিছু সাথীদের বারবার আবেদনের প্রেক্ষিতে আমরা বিশেষ করে বাছাই করা কিছু বিষয় আমরা মাঝে মাঝে আলোচনা বা মোজাকারা করার সিদ্ধান্ত নিয়েছি। তো অনেক আলোচনার বিষয় তো আসলে অনেক, তো আমরা ধারাবাহিকভাবে অল্প অল্প করে একটা একটা করে বিষয় করে আমরা সামনে আগাবো। আমাদের মূল ফোকাস থাকবে মধ্যপ্রাচ্য এবং মুসলিম বিশ্ব এবং মুসলিম বিশ্বের সাথে সংশ্লিষ্ট যেসব বিষয় অন্যান্য দেশ, এই মধ্যপ্রাচ্যের বা মুসলিম দেশের বাইরে অন্য বিষয় আলোচিত হবে। শুধু আমাদের মুসলিম বিশ্বের সাথে যদি সম্পৃক্তি থাকে, সংশ্লিষ্টতা থাকে, তাহলে আসলে যদি আমরা দিন সম্পর্কে জানতে চাই, দিন সম্পর্কে, দিনকে মানতে চাই, তাহলে আশেপাশে কি হচ্ছে না হচ্ছে সেটা আমাদের জানার দরকার, সচেতন থাকা জরুরি। তো আমাদের আজকের মোজাকারার আলোচনার বিষয় হলো ইরান এবং আমেরিকার দ্বৈরথ। মূল প্রশ্ন একটাই, যে ইরান আর আমেরিকা কি দুজনকে যুদ্ধে জড়াবে? আদৌ একজন আরেকজনের উপর আক্রমণের কোনো সম্ভাবনা আছে? এই প্রশ্নের উত্তরটা আমরা খোঁজার চেষ্টা করব। আমাদের পূর্বের প্রথম ঘোষণা ছিল আমরা ইরানের ইসলামিক বোম বা নিউক্লিয়ার, মুসলিম বিশ্বের নিউক্লিয়ার প্রোগ্রাম বা আণবিক বোমা বানানোর যে প্রজেক্ট, এটা নিয়ে আমাদের মোজাকারার বিষয়, তো আলোচনার বিষয় ছিল। তো সে আলোচনায় যাওয়ার আগে আমাদেরকে একটু একটু ভূমিকা স্বরূপ আমাদেরকে একটু বিষয় একটা আরেকটি দিকে যেতে হচ্ছে। সেটা হলো আমেরিকা এবং ইউরোপিয়ান শক্তি, বিশ্বের মোড়লরা, তাদের পারমাণবিক বা আণবিক শক্তি নিয়ে তারা কতটা স্পর্শকাতর, কতটা সেন্সিটিভ, যে তারা রীতিমতো সতীনের মতো অন্য দেশ থেকে, তৃতীয় বিশ্বের বা দুর্বল কোনো দেশকে দিকে তারা তাকায়, যে তারা যে উন্নত বিশ্ব যেভাবে আণবিক বোমা, পারমাণবিক বোমা, নিউক্লিয়ার শক্তির অধিকারী হয়েছে, অন্য কেউ যাতে না হয়, শুধু তারাই যাতে এই শক্তিতে বলিয়ান থাকে, শক্তিশালী থাকে, অন্য সবাই যেন তাদের কাছে নতজানু হয়ে থাকে। এই দৃষ্টিভঙ্গিতেই সবাই একমত। রাশিয়া, আমেরিকা, চীন বলি সবাই, তারা চায় না যে নতুন কেউ, বিশেষ করে মুসলিম বিশ্বের কেউ, পারমাণবিক বোমা, পারমাণবিক শক্তির অধিকারী হোক। এটাকে সামরিক ভাবে এই সামরিক পারমাণবিক শক্তিতে সমৃদ্ধ হোক, এরা তাদের একান্ত চাওয়া হলো। সব সব এই দিক থেকে মুসলিম বিশ্বকে, মুসলিম নামধারী হোক সে দেশটা, সেটাকে এই দিক থেকে পঙ্গু করে রাখা। 2003 সালে তখন পারভেজ মোশাররফ, পাকিস্তানের জোর করে ক্ষমতায় বসা জেনারেল প্রেসিডেন্ট আর কি, রাষ্ট্রপ্রধান, জাতিসংঘের একটা বৈঠকে নিউ ইয়র্কে গিয়েছিলেন পারভেজ মোশাররফ। তখন সেই নিউ ইয়র্কের জাতিসংঘের বৈঠকের শেষে বেরিয়ে যাওয়ার সময় জর্জ ডব্লিউ বুশ পারভেজ মোশাররফকে একদিকে টেনে নিয়ে একটু কানে কানে বললেন যে আগামীকাল সিআইএ প্রধান জর্জ টেনেট আপনার হোটেল রুমে দেখা করতে চায়, আপনি যদি অনুমতি দেন, তাহলে আপনার যদি কোনো সমস্যা না থাকলে তাকে একটু সময় দিয়েন। এমন একটা আবেদন ছিল। আসলে এটা তো আনঅফিসিয়াল একটা আবেদন বা মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে, তো এমন আবেদন সাধারণত হয় না, আসে না। তো পারভেজ মোশাররফ খুব অবাক হলেন। তো এমনটা বিশ্বের সবচেয়ে শক্তিশালী একজন রাজা,
বলি, সম্রাট বলি, শাহেনশাহ বলি, বা ডিকটেটর বলি, প্রেসিডেন্ট বলি, রাষ্ট্রপ্রধান বলি, আর জর্জ ডব্লিউ বুশ, যুদ্ধবাদী, যে যুদ্ধবাজ যে রাষ্ট্রপ্রধান, বাপ বেটা উভয় যুদ্ধবাজ ছিল। তার পক্ষ থেকে এমন একটা আবেদন বা দরখাস্ত বা অনুরোধ, প্রকারান্তরে আদেশ পারভেজ মোশাররফ সামরিক প্রধান, রাষ্ট্রপ্রধান, তিনি অবাক হলেন। তারপরে ঠিক আছে, তিনি বললেন ঠিক আছে, কোনো সমস্যা নেই, আসবে। তো অপেক্ষা করছিলেন পারভেজ মোশাররফ। পরদিন সকালে দিকে তে, জর্জ টেনেট, তৎকালীন সিআইএ প্রধান, তার রুমে আসলেও, হোটেল রুমে এসে হাই হেলোর পরে পারভেজ মোশাররফের সামনে একটা ব্রিফকেস খুলে সেখান থেকে একটা ফাইল, কয়েকটা কাগজের তোড়া পারভেজ মোশাররফের সামনে রাখলেন জর্জ টেনেট। তো পারভেজ মোশাররফ সেই কাগজের বান্ডিল, কাগজটা খুলে দেখে রীতিমতো হতবাক হয়ে গেল, বলে যেটা বোঝা। কি ছিল সেই কাগজে? জর্জ ডব্লিউ বুশ কেন এরকম প্রোটোকল ভেঙে আলাদা করে কোন আনঅফিসিয়াল ভঙ্গিতে তাকে অনুরোধ করলেন জর্জ টেনেটকে সময় দেওয়ার জন্য? আর সেই কাগজেই বা কি ছিল, যে কাগজ দেখে পারভেজ মোশাররফ পরবর্তী সাক্ষাৎকার বলেছিল, যে পাকিস্তান পিটিভিতে সাক্ষাৎকার, যে আমার জীবনের সবচেয়ে এম্বারেসিং মোমেন্ট, আমার সবচেয়ে বিব্রতকর মুহূর্ত ছিল জীবনে সেই সময়টা, যখন জর্জ টেনেট আমার সামনে কাগজগুলো রেখেছে। এই কাগজে কি ছিল সেই বিষয়ে আলোচনার সূত্র ধরে আমরা আগে ঘুরে শেষের দিকে আমরা আসবো এখানে, বা আজকে যদি এই পরে এখানে পারভেজ মোশাররফের কাছে নিউ ইয়র্কে যেতেও না পারি, আমরা পরবর্তী পর্বে এখানে আসবো ইনশাল্লাহ। এই আলোচনার সূত্র এখান থেকে শুরু। অর্থাৎ পারমাণবিক বোমার ব্যাপারে, আণবিক শক্তির ক্ষেত্রে পাশ্চাত্য শক্তি, বিশেষ করে আমেরিকা এবং ইসরায়েল, এই তাদের এই দ্বৈত যে যুগলবন্দি, সেটা কতটা সেন্সিটিভ, কতটা ঈর্ষা কাতর, সেটা বোঝা যাবে, বা কতটা নিজেদের নিরাপত্তাহীনতায় ভোগে তারা। জর্দানের রাজা আবদুল্লাহ, তিনি দীর্ঘদিন ধরে বারবার দাবি করে আসছিলেন যে জর্দানে কোনো মার্কিন সামরিক বেস নেই, সামরিক ঘাঁটি নেই, সেখানে কোনো মার্কিন কোনো ইনস্টলেশন নেই, সামরিক ইনস্টলেশন নেই, সামরিক স্থাপনা নেই। এটা বারবার তিনি দাবি করে আসছিলেন। কিন্তু গত কয়েকদিন আগে এমন একটা ঘটনা ঘটলো, যে ঘটনার পর আর ইয়ার পক্ষে, জর্দানের রাজার পক্ষে, যে জর্দানের মাটিতে মার্কিন কোনো ইনস্টলেশন নেই এমনটা দাবি করা আর সম্ভব হয়ে উঠছে না, তার জারি জারি ফাঁস হয়ে গেছে। কি সেই ঘটনা? আমরা জানি যে ইরান নানাভাবে আমেরিকা এবং ইসরায়েলের সামনে অসহায় হয়ে আছে। তারা এই পর্যন্ত শত শত হাজার হাজার দিক থেকে হাজার হাজার ভাবে তাকে স্যাংশনের মুখে পড়তে হয়েছে ইরানকে। প্রতি বছর কোনো না কোনো নতুন স্যাংশন ইরানের উপর আরোপ করা হয় আমেরিকার পক্ষ থেকে, ইসরায়েলের ইসরায়েলের চাপে হোক, উৎসাহে হোক, যে কোনো কারণে হোক। এখন এই যে বর্তমান গাজার যুদ্ধের জের ধরে হুথিদের যে বাবে মান্দাব লোহিত সাগরে যে তারা রাস্তা বন্ধ করে দিয়েছে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজগুলোতে, এবং লেবাননে হিজবুল্লাহর সাথে ইসরায়েলের সামান্য যে ঠোকাঠুকি চলছে, বা কিছুদিন পর পর কয়েকদিন আগে যে বাইরুতে ইসরায়েল হামলা করে হিজবুল্লাহর নেতাকে মেরেছে, হামাসের নেতাকে মেরেছে, এছাড়াও ইয়ার মধ্যে মার্কিন ইসরায়েলের যৌথ হামলায় সিরিয়াতে একজন বড় জেনারেল, ইরানি জেনারেল মারা গেছে। তো এসব ঘটনার প্রেক্ষিতে মনে হচ্ছিল যেন ইরান এবং সৌদি, আমেরিকা ইসরায়েল জোট যুদ্ধ লেগে যাবে। আসলে কি যুদ্ধ লাগবে, যুদ্ধ জড়াবে দুই দেশ, আমেরিকা এবং ইরান? এই প্রশ্নটার উত্তর খুঁজবো আমরা আগে প্রথমে। তো গত 3 মাস যাবৎ ইরান আমেরিকার উপর, আমেরিকা ইরানের উপর নানাভাবে পরোক্ষভাবে হামলা চালাচ্ছে, টিট ফর টেট, মানে মানে ইটের বতরে পাটকেল, এই ফর্মুলার আলোকে। কিন্তু কেউ সরাসরি, ইরানও কোনো সরাসরি আমেরিকার নির্দিষ্ট কোনো বেজের উপর একদম সরাসরি ভূখণ্ডে হামলা করছে না, আবার আমেরিকাও সরাসরি ইরানের ভূখণ্ডে হামলা করছে না। কিন্তু ইরান কাজে লাগিয়ে, যাতে তার যারা অনুসারী হাসদুস শাবি, লেবাননের হিজবুল্লাহ এবং সিরিয়াতে তাদের যে অনুগত বাহিনী আছে, তাদের মাধ্যমে মার্কিন স্থাপনাগুলোর উপর হামলা চালাচ্ছে। যদিও এসব হামলায়
কেউ হতাহতের কোনো ঘটনা ঘটছে না। এটা নিয়ে যারা ইরান বিরোধী আছে তারা বলেন আর কি, তাদের দাবি হলো আসলে এগুলো হলো এক ধরনের হামলা খেলা। ইরান আগেই জানিয়ে দেয় মার্কিন বেসগুলোতে, তো তোমরা সরে যাও, আমরা হামলা করব, এই ধরনের একটা ঘটনা, এই ধরনের একটা লুকোচুরি খেলা খেলে বলে দাবি আর কি। বাস্তবে সত্য মিথ্যা আল্লাহ জানেন। এখন যে এই যে একজন একজন আমেরিকা ইরানের উপর, ইরান আমেরিকার উপর হামলা চালাচ্ছে, ইসরায়েল আমেরিকা ইরানের উপর হামলা চালাচ্ছে, বিশেষ করে সিরিয়াতে, ইরানি স্থাপনাগুলোতে, এটার মাধ্যমে একটা প্রশ্ন বারবার সামনে আসে, আসলে কি দুই দেশের মধ্যে যুদ্ধ পুরো দমে ফুল ফ্লেজ যুদ্ধ কি বাঁধবে কিনা, বা যুদ্ধ বাঁধলে ইসরায়েল এবং আমেরিকা এই জোট দুই ধরনের দ্বৈরথ কত দূর পর্যন্ত যাবে, যুদ্ধকে কত দূর পর্যন্ত টেনে নিয়ে যাবে, এক নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হলো, আমেরিকা এবং ইসরায়েল এতদিন পর্যন্ত ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়াচ্ছে না কেন? কিসের ভয় যার কারণে এখনো পর্যন্ত যুদ্ধে জড়াচ্ছে না? তাদের কাছে অনেক ইরান বিরোধী অনেক তথ্য তাদের হাতে থাকার সত্ত্বেও। 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হলো, মার্কিন এবং ইসরায়েল হামলা যদি করে, মার্কিন হামলার প্রতিরোধে ইরানের হাতে কি কি অস্ত্র আছে, প্রতিরোধ করার মতো কি কি শক্তি তার হাতে আছে? এই প্রশ্নগুলোর উত্তর যেমন দিতে গেলে আমাদের আলোচনাটা একটু ভিন্ন দিকে নিতে হবে। সেটা হলো, প্রথম আমরা জানবো যে ইরানের যে পারমাণবিক কর্মসূচি, এটা অনেক বিশাল দীর্ঘ আলোচনা, আমরা সংক্ষেপে পরে বলছি। যে ইরানের পারমাণবিক কর্মসূচিকে ইসরায়েল এবং আমেরিকা নানাভাবে এটাকে ধামাচাপা দিতে যাচ্ছে, এটাকে বন্ধ করতে যাচ্ছে, এটাকে রুদ্ধ করতে যাচ্ছে, অন্তত এটাকে যাতে সামরিকভাবে নিউক্লিয়ার বা পারমাণবিক চর্চা, পারমাণবিক এনরিচমেন্ট যাতে না করে ইরান, এজন্য বারবার নানাভাবে আমেরিকা ইরানের উপর চাপ সৃষ্টি করছে, ইসরায়েল নানাভাবে চাপ সৃষ্টি করছে। ইসরায়েল বারবার ইরানি নিউক্লিয়ার সায়েন্টিস্ট যারা পরমাণু বিজ্ঞানী তাদের উপর হামলা করছে, আমরা অনেককে এ পর্যন্ত তারা মেরেছে। সর্বশেষ যে বিখ্যাত আলোচনা, বিখ্যাত আলোচিত যে হত্যাকাণ্ড, সেটা হলো ইরানের নিউক্লিয়ার প্রজেক্টের প্রধান যিনি ছিলেন ডক্টর মহসিন ফখরিজাদা। এই ডক্টর মহসিন ফখরিকে বলা হয় ইরানের রবার্ট ওপেনহাইমার। আমরা জানি মার্কিন যে পরমাণু বোমা, এই বোমার জনক হলেন জার্মান থেকে জার্মান থেকে পালিয়ে যাওয়া, যুদ্ধের হিটলারের ভয়ে পালিয়ে যাওয়া, নিউ ইয়র্কে গিয়ে আশ্রয় নেওয়া একটা জার্মান উদ্বাস্তু পরিবারের সন্তান রবার্ট ওপেনহাইমার ছিলেন এই যে ম্যানহাটন প্রজেক্ট, যে প্রজেক্টের মাধ্যমে পরমাণু বোমার মালিক হয়েছে, যে প্রজেক্ট থেকে দুটি লিটল বয় আর ফ্যাটম্যান, এই দুটি বোমা বানানোর পরে হিরোশিমা এবং নাগাসাকিতে নিক্ষেপ ফেলা হয়েছিল যে দুটি বোমা। অর্থাৎ এই মার্কিন পরমাণু বোমার জনক হলেন, এই যে পুরো প্রজেক্টের প্রধান ছিলেন রবার্ট ওপেনহাইমার। তো মার্কিনের জন্য যেমন রবার্ট ওপেনহাইমার, পাকিস্তানের জন্য যেমন ডক্টর আব্দুল কাদের খান, ভারতের জন্য যেমন এপিজে আব্দুল কালাম, ইরানের জন্য ছিলেন ডক্টর মহসিন ফখরিজাদা। পশ্চিমা প্রচার মাধ্যম তাকে মহসিন ফখরিজাদাকে ইরানের ওপেনহাইমার বলে ডাকতো, তাকে বলা হয় ফাদার অফ ইরানিয়ান নিউক্লিয়ার প্রোগ্রাম। তিনি ইরানের নিউক্লিয়ার প্রোগ্রামকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে গেছিলেন। সাধারণত ইউরেনিয়াম মানে হলো যেটা দিয়ে আণবিক বোমা বানায়, এটাকে 90% বা তার চেয়ে বেশি পার্সেন্ট এনরিচ হয়ে গেলে এই ইউরেনিয়ামকে মানে এটাকে প্রক্রিয়াজাত করে পরমাণু বোমা বানানোর জন্য প্রক্রিয়াজাত করা, এটাকে ইউরেনিয়াম এনরিচমেন্ট করা বলে আর কি। তো এই এনরিচমেন্ট 90% বা তার চেয়ে বেশি এনরিচমেন্ট হয়ে গেলে তার দ্বারা পারমাণবিক বোমা নির্মাণ করা সম্ভব। তো ডক্টর ফখরিজাদা এই ইরানিয়ান পারমাণবিক প্রজেক্টের দায়িত্ব হাতে নেওয়ার পর ইরানের উপর অসংখ্য নিষেধাজ্ঞা সত্ত্বেও মাত্র 10 বছরে তিনি 20% পারমাণবিক ইউরেনিয়াম এনরিচমেন্ট পার্সেন্ট থেকে এটাকে উত্তোলন করেছিলেন 10 বছরে 60%-এ। এটা অনেক বড় একটা অর্জন, অনেক বড় একটা মাইল ফলক ইউরেনিয়াম পরমাণু বোমা বানানোর কর্মসূচি বা এই প্রজেক্টের অধীনে এত দ্রুত অগ্রসর বা উন্নতি করাটা। কারো কারো মতে তিনি 60%-এরও বেশি ইউরেনিয়াম এনরিচমেন্টের কাজ করে ফেলেছিলেন, পশ্চিমা প্রচার মাধ্যমে 60% পর্যন্ত বলা হয়। তো ইরানের জন্য, ইরানের পরমাণু বোমার মালিক হওয়ার জন্য ডক্টর ফখরিজাদা ছিলেন এক অপরিহার্য সদস্য, এক একদম অত্যন্ত কার্যকর এবং যাকে ছাড়া চলবে না এমন এক পর্যায়ে ছিলেন তিনি শুরুতে। তো পুরো প্রজেক্টের ছোট থেকে ছোট কাজ, একদম বড় থেকে বড় কাজ, ছোট বড় সব কাজ তিনি সরাসরি নিজের হাতে দেখাশোনা করতেন। ঠিক যেমন পাকিস্তানের কোয়েটার যে ডক্টর কাদির ইউরেনিয়াম প্রজেক্ট প্রোগ্রাম আছে পাকিস্তানের, ডক্টর আব্দুল কাদের খান যেমন আগাগোড়া সবকিছু দেখতেন,
ডক্টর ফখরিজাদাও ইরানের নিউক্লিয়ার প্রোগ্রামের প্রজেক্টের আগাগোড়া ছোট থেকে ছোট বড় সব কাজ নিজে দেখাশোনা করতেন, নিজে সব বিষয়ে সিদ্ধান্ত নিতেন। এবং কি তার আন্তর্জাতিক কালোবাজারের সাথেও তার সম্পর্ক, ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। মার্কিন নিষেধাজ্ঞার কারণে, আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে ইরান সাধারণ খোলা বাজার থেকে মাল মশলা সংগ্রহ করতে পারতো না, এই জন্য কালো বাজারে আশ্রয় নিতে হতো। তো কালো বাজার থেকে ডক্টর ফখরিজাদা তাদের ইউরেনিয়ামের পরমাণু বোমা বানানোর জন্য যা যা প্রয়োজন সবকিছু তারা সংগ্রহ করতেন, তিনি সরাসরি নিজে এটা করে দেখাশোনা করে তত্ত্বাবধান করে। ডক্টর ফখরিজাদা এই ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম দায়িত্ব নেওয়ার পর বা দায়িত্ব নেওয়ার আগে থেকে তিনি অনেক দিন থেকে প্রস্তুতি নিচ্ছিলেন এই বিষয়ে। তিনি এই আণবিক কর্মসূচি, পারমাণবিক কর্মসূচি দেখার জন্য উত্তর কোরিয়াতে গেছেন, যেটা উত্তর কোরিয়া সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন, এই অর্থাৎ সে কিমের দেশ। এমনকি তিনি সেখানে গিয়ে পরমাণু বিজ্ঞানের সাথে মত বিনিময় করেছেন, তাদের কাছ থেকে শিখেছেন, তাদের কাছ থেকে তথ্যের লেনদেন করেছেন, আদান প্রদান করেছেন। এরপর তিনি পাকিস্তানে একিউ খানের সাথে, ডক্টর আব্দুল কাদের খানের সাথেও সাক্ষাৎ করেছেন। কারো কারো মতে তিনি পাকিস্তানে সাক্ষাৎ করেছেন, আর কারো কারো মতে দুবাইতে এক গোপন বৈঠকে তিনি ডক্টর একিউ খানের সাথে সাক্ষাৎ করেছেন। অর্থাৎ তিনি ইরানের নিউক্লিয়ার প্রোগ্রামটাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য, সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছানোর জন্য যা যা করা দরকার সব চেষ্টা করেছেন, চেষ্টা অব্যাহত রেখেছেন। তো ইরান এবং পাকিস্তানের পরমাণু বোমার কর্মসূচি দুই দেশের সম্পর্কটা কি, সেটাই আমাদের ওই পারভেজ মোশাররফের আলোচনার সূত্র ধরে আসবে ইনশাল্লাহ পরবর্তী মোজাকারায়। তো ডক্টর মহসিন ফখরি নিজেই তৈরি হননি, নিজে তৈরি হওয়ার সাথে সাথে তার পরমাণু প্রজেক্টে জুনিয়র অনেক নিউক্লিয়ার সায়েন্টিস্ট তিনি তৈরি করতে সক্ষম হয়েছিলেন, যারা কুম নগরীতে বা কোম নগরী বলা হয় কেউ কেউ, যে তাদের পবিত্র নগরী, এই নগরীর বিশেষ বিশেষ স্থাপনার অনেক মাটির অনেক গভীরে ভূগর্ভস্থ পরমাণু কেন্দ্রে তিনি তার দলবল নিয়ে কাজ করতেন। সেখানে এসে পরমাণু কেন্দ্রে সিভিল এবং মিলিটারি উভয় ভাবে পারমাণবিক বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ চলছে বা এখনো চলে বা চলেছে। তো এসব কারণে পারমাণবিক বোমার তিনি ছিলেন মূল চালিকা শক্তি। এই কারণে ইসরায়েল এবং আমেরিকার টার্গেটের হিট লিস্টে ছিলেন ডক্টর মহসিন ফখরিজাদা। তো ইরান প্রাণপণ চেষ্টা করতো ডক্টর ফখরির অবস্থান, পরিচয়, গতিবিধি সবকিছু গোপন রাখতে। তো এই লক্ষ্যে ইরানকে নানা চাপ দিয়ে 2015 সালের জুলাই মাসে আমেরিকা মোটামুটি ইরানকে একটা চুক্তির টেবিলে বসাতে সক্ষম হয়েছিল, যেটাকে যে ইরানিয়ান পারমাণবিক চুক্তি বলা হয়, ইরানিয়ান জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন। এই চুক্তি ইরান এবং আমেরিকার মাঝে, যে আরো অবশিষ্ট বিশ্ব পরাশক্তিরও এই চুক্তির মধ্যে শরিক ছিল, অংশ গ্রহণকারী ছিল। সবার সম্মতিতে ইরান সম্মতি দিয়েছে যে সে আর পারমাণবিক ইউরেনিয়াম এনরিচমেন্টটাকে সেটাকে সামরিকভাবে এটা পারমাণবিক বোমা বানানোর উদ্দেশ্যে সেটাকে তারা ইউরেনিয়ামে ব্যবহার করবে না, এই চুক্তি তারা ডিল করেছে। কিন্তু আসার পরে ট্রাম্প আসার পর সব এলোমেলো হয়ে গেছে, সব ভেস্তে গিয়েছিল, সেই চুক্তি আর আগের মতো থাকেনি। আমেরিকাও সেই চুক্তি থেকে সরে এসেছিল নানা কারণে, ইরানের সাথে সেই চুক্তিটা বহাল থাকেনি। তো সেই চুক্তির পরে 2015 সালে যে চুক্তি হয়েছিল, যে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশনের ইরানি পরমাণু কর্মসূচিকে নিয়ন্ত্রিত করার যে চুক্তি, সেই চুক্তির পরে আন্তর্জাতিক পর্যবেক্ষক দল ইরানে আসতে শুরু করেছিল। ইরান কিভাবে ইউরেনিয়ামের কাজ করে সেটা দেখার জন্য সরজমিনে। তখনও ইরান সরকারি কর্তৃপক্ষ আন্তর্জাতিক পর্যবেক্ষক দলের সাথে সমস্ত নিউক্লিয়ার সায়েন্টিস্ট যারা বিজ্ঞানী ছিল সবার সাথে দেখা করাতো, সবাইকে মত বিনিময় করতে দিত, কিন্তু ডক্টর ফখরির সাথে কারো দেখা করতে দিত না। ডক্টর ফখরিকে সবসময় ইরান আলাদা করে গোপনে, একান্ত আপন করে গোপন কোনো কোথাও জায়গায় লুকিয়ে রাখার চেষ্টা করত। বাইরের কোনো সাংবাদিক, বাইরের কোনো পর্যবেক্ষক, কোনো আলোচকের সাথে ফখরিকে দেখা করতে দিত না। এতটা ফখরির ব্যাপারে তারা সচেতন ছিল, সেন্সিটিভ থাকতো ইরানি কর্তৃপক্ষ। তখন এমনকি এই চুক্তির পরে ইরানি সর্বোচ্চ কর্তৃপক্ষ, যে নিউক্লিয়ার সায়েন্টিস্ট যারা আছে ইরানের, তাদের সবাইকে বিশাল আয়োজন করে পুরস্কৃত করেছে। কিন্তু সেই পুরস্কার অনুষ্ঠানেও ডক্টর ফখরিকে ইরান হাজির করেনি। ডক্টর ফখরিকে একান্ত ঘরোয়াভাবে, তখন তৎকালে যে ইরান প্রেসিডেন্ট ছিল তিনি একান্ত ঘরোয়াভাবে ফখরির হাতে তার পুরস্কার তুলে দিয়েছেন, তাকে জনসভাকে আনেননি। এটা তো ইরানের চেষ্টা ছিল ডক্টর ফখরিকে রক্ষা করার জন্য, তাকে গোপন করার জন্য, তাকে সুরক্ষিত রাখার জন্য। কিন্তু ইসরায়েল আমেরিকা তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছিল কোনো না কোনো ভাবে ডক্টর ফখরিকে ট্রেস করার জন্য, তাকে ধরার জন্য, তার ধার কাছে যাওয়ার জন্য। বেশ কয়েকবার ডক্টর ফখরিকে হত্যার চেষ্টা করা হয়েছে। 2009 সালে ইসরায়েল একবার চেষ্টা করে ব্যর্থ হয়েছিল। তো
ইরান ইরানের পরমাণু কর্মসূচিকে চোখে চোখে রাখার জন্য ইরান যে সন্দেহজনক জায়গাগুলোতে, যে সমস্ত জায়গায় ইরান পরমাণু কর্মসূচি চালাচ্ছে বলে মনে করে আমেরিকা, মোসাদ এবং সিআইএ, সেসব জায়গায় মোসাদ এবং সিআইএ এর চররা জালের মতো একদম বিস্তার করে আছে সব জায়গায় সারাক্ষণ। তো 2009 সালে ইসরায়েল তার সর্বশক্তি ব্যয় করেছিল ডক্টর ফখরিকে হত্যার জন্য। তো তেহরানের যে রাস্তা দিয়ে ডক্টর ফখরি নিয়মিত যাতায়াত করতেন, সে রাস্তার আগাগোড়া মোসাদ এজেন্টরা ফাঁদ পেতে বসেছিল যে ডক্টর ফখরির গাড়ির উপর মোসাদ এজেন্টরা মোটর সাইকেল নিয়ে হামলা করবে, এমন একটা পরিকল্পনা তাদের হাতে ছিল, অত্যন্ত নিখুঁত পরিকল্পনা ছিল। কিন্তু হামলা করার একটু আগে, কিছুক্ষণ আগে মোসাদের এজেন্টরা দেখলো যে তাদের আশেপাশের নড়াচড়াগুলো কেমন যেন অস্বাভাবিক, কেমন যেন সন্দেহজনক নড়াচড়া। তারা বুঝতে পেরেছে তারা যার জন্য ফাঁদ পেতেছে, তারা নিজেরাই সেই ফাঁদটা তাদের জন্য বুমেরাং হতে যাচ্ছে। ডক্টর ফখরিকে শিকার বদলে নিজেরাই শিকারে পরিণত হতে চলছে। তখন তারা তাড়াতাড়ি তাদের সেই পরিকল্পনা থেকে পিছু হটে তারা সরে গেছে। সেই পরিকল্পনা তাদের বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। ইসরায়েল তো হাত গুটিয়ে বসে থাকার নয়, তারা তো গুপ্ত হত্যায় সেই প্রাচীনকাল থেকে তারা অসংখ্য নবীকে হত্যা করেছে। তো নবীদেরকে যারা হত্যা করে তারা তো সাধারণ মানুষকে হত্যা করবে। অনেক আরব বিজ্ঞানীকে ইসরায়েল হত্যা করেছে, মিশরি বিজ্ঞানীকে, আরব বিজ্ঞানীকে, অসংখ্য আরবের আইনস্টাইন বলা হয় এমন বিখ্যাত বিজ্ঞানীকে তারা হত্যা করেছে। একমাত্র আহমদ জুবাইল, মিশরে যে পদার্থবিজ্ঞানে তিনি নোবেল পেয়েছিলেন, তিনি ছিলেন ইসরায়েলের পুরোই দালাল এবং ইসরায়েলের পক্ষে সরাসরি কথা বলতেন। এই জন্য তো তাকে দয়া করে বাঁচিয়ে রেখেছে। অর্থাৎ সে, ডক্টর আহমদ জুবাইল, তিনি হয়তো ইসরায়েলের জন্য অতটা ঝুঁকিপূর্ণ ছিলেন না, ইসরায়েলের পক্ষে কাজ করতেন, এই জন্য তাকে আর হত্যা করেনি। কিন্তু আরবের যেখানে কোনো বড় বিজ্ঞানী তিনি বড় হওয়ার জন্য সম্ভাবনা দেখা দিচ্ছে, তাকে ইসরায়েল মেরে ফেলেছে। তেমনি তারা তো আসলে গুপ্ত হত্যা করা তাদের রক্ত মাংসের সাথে মিশে আছে, এটা সেই প্রাচীনকাল থেকে, নবীদের আমল থেকেই। তখন এরা এবার বারবার ব্যর্থ হওয়ার পর তারা আরো বেশি মনোযোগ দিল যে ডক্টর ফখরিকে চারপাশ থেকে ঘিরে ফেলার। তো স্যাটেলাইটের মাধ্যমে, গুপ্তচরের মাধ্যমে, আরো নানা মাধ্যমে ডক্টর ফখরির আশেপাশে অদৃশ্য একটা জাল বিস্তার করতে সক্ষম হয়েছে যে মোসাদ এবং সিআইএ। নিউ ইয়র্ক থেকে একটা বই প্রকাশিত হয়েছিল যে পরমাণু বোমা কর্মসূচি ইত্যাদি বিষয় নিয়ে, নাম ছিল টার্গেট তেহরান। ইউনা জেরেমি বব বইয়ের লেখক। এই বইয়ের একটা জায়গায় লেখা আছে যে মোসাদ এজেন্টরা ইরানের পরমাণু বিজ্ঞানীদের এতটা কাছাকাছি পৌঁছতে সক্ষম হয়েছিল যে বিজ্ঞানীদের, পরমাণু মানে নিউক্লিয়ার সায়েন্টিস্টদের ব্যক্তিগত কথোপকথন পর্যন্ত তারা রেকর্ড করে তেল আবিবে পাঠাতে শুরু করেছে। একবার ইসরায়েল প্রধানমন্ত্রী এহুদ বারাক, তৎকালীন প্রধানমন্ত্রী, মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে একটা টেপ রেকর্ডার শুনিয়েছে যে সেখানে ডক্টর ফখরি বলছেন যে, তিনি বলছেন ডক্টর ফখরির বক্তব্য, তারা আমার কাছে 5টা ওয়ারহেড চাচ্ছে। ওয়ারহেড মানে হলো এই মিসাইলের আগায় যে পরমাণু শক্তি সম্পন্ন যে একটা গোল চাকতি থাকে, যেটা পরমাণু বোমা বহন করে, এমন, এটাকে ওয়ারহেড বলা হয়। তো এমন 5টা আমার কাছে চাচ্ছে, কিন্তু এই জন্য আমাকে তারা প্রয়োজনীয় উপকরণ দিচ্ছে না। এমন একটা বক্তব্য রেকর্ড জর্জ ডব্লিউ বুশকে ইহুদ বারাক শুনিয়েছিল। এখানে ডক্টর ফখরি বলতে চাচ্ছেন তারা মানে ইরানি কর্তৃপক্ষ তার কাছে পরমাণু বোমা চাচ্ছে, কিন্তু পরমাণু বোমা বানানোর জন্য যে প্রয়োজনীয় উপকরণ, ইউরেনিয়াম বা আরো যে ফেসিলিটিস, সেগুলো দিচ্ছে না। এখান থেকে সিআইএ এবং মোসাদ বুঝে গিয়েছিল যে ইরান নিউক্লিয়ার বোমা বানানোর কাজে অনেক দূরে এগিয়ে গেছে, তারা তলে তলে কাজ চালিয়ে যাচ্ছে। ইরান জানতো যে ডক্টর ফখরির বিরুদ্ধে মোসাদ এবং সিআইএ সারাক্ষণ লেগে আছে। ডক্টর ফখরিও জানতেন বিষয়টা। তো এই জন্য ডক্টর ফখরির নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত কড়া ছিল। তার টুথপেস্ট প্রতিদিন পরীক্ষা করা হতো, তার খাবার পরীক্ষা করা হতো, এবং তার চলাফেরা, গতিবিধি সবকিছু পরীক্ষা করা হতো। এবং এই জন্য পরীক্ষা করার জন্য একটা সার্বক্ষণিক টিম পর্যায়ক্রমে তৎপর থাকতো ডক্টর ফখরির সবকিছুকে পরীক্ষা সুরক্ষিত রাখার জন্য। এমনকি তার চালক থেকে শুরু করে তার শেফ, বাটলার, তার বাগানের মালি, সবাই ছিল একদম আইআরজিসি, ইরানের যে একদম রিভলিউশনারি গার্ড, একদম সর্বোচ্চ এলিট গার্ড, যেটা তাদের সবচেয়ে সেরা সদস্যরা এখানে হতো। কাউকে মালি হিসেবে নিয়োগ দেওয়া হতো, কাউকে ড্রাইভার, কাউকে পাচক, কাউকে রাঁধুনি ইত্যাদি, এই সদস্যরা হতো। এটা হলো অত্যন্ত চৌকস এবং হাইলি ট্রেন্ড সদস্য আইআরজিসির। ডক্টর ফখরির সাথে থাকার জন্য এবং আরো এই সদস্যদেরকে আরো নানা প্রশিক্ষণ দেওয়ার পর তারপর নিয়োগ করা হতো। তা ইরানি ইনকিলাবি গার্ড বাহিনী, আইআরজিসি বাহিনী, যারা বিশেষভাবে ডক্টর ফখরির নিরাপত্তা কাজে নিয়োজিত থাকতো, তারা এতটাই সতর্ক থাকতো যে তারা নিজেদের কথাবার্তাটাও সাংকেতিক ভাষায় করতো, সরাসরি ফার্সিতে কথা বলতো না।
এমনকি ডক্টর ফখরের জন্য সবসময় একাধিক 3-4টা গাড়ি প্রস্তুত থাকতো। সবগুলো দেখে মনে হতো সবগুলো এটাতে করে গাড়ি ডক্টর ফখরি যাবেন, যাতে কোনো শত্রুপক্ষ ফাঁদ পাতলে এখানে কোনো টাইম বোমা বেঁধে রাখলে যাতে এ, এ, বেঁধে রাখলে ডক্টর ফখরি যাতে নিহত না হয়, এই জন্য একাধিক ক্যামোফ্লেজ গাড়ি, একাধিক স্যাম্পল রাখা হতো। এমনকি তিনি যে রুটে যাবেন 3-4টা রুট সবসময় স্ট্যান্ড বাই রাখা হতো। তিনি কোন রুটে যাবেন শেষ মুহূর্তে সেই রুটটা নির্বাচন করা হতো, নির্বাচন করে আবার শেষ মুহূর্তে সেটা পরিবর্তন করা হতো। এত সতর্ক থাকতো ইরানি কর্তৃপক্ষ ডক্টর ফখরিকে নিয়ে। কিন্তু অন্যদিকে ডক্টর ফখরি তিনি এত আটসাট নিরাপত্তা ব্যবস্থা সহ্য করতে পারতেন না। তিনি সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে ভালোবাসতেন, সবার সাথে হেসে খেলে গল্প করতে ভালোবাসতেন। তিনি প্রায় সময় দেখা যেত গোপনে চুরি করে বাড়ি থেকে পালিয়ে স্ত্রীকে সাথে নিয়ে কাস্পিয়ান সাগর, ইরানের যে সাগর থেকে চলে যেতেন। তার খুব পছন্দের জায়গা ছিল কাস্পিয়ান সাগরের তীরটা, সেখানে তিনি সি বিচে খালি পায়ে হাঁটতে ভালোবাসতেন। খালি পায়ে হাঁটার সময় ভেজা বালুতে যার পায়ের পদচিহ্ন পরে সেটার দিকে পেছন ফিরে তাকাতে খুব পছন্দ করতেন। শিশু হলো, তার মধ্যে অনেকগুলো বিষয় ছিল। তো সন্তানদের সাথেও তিনি রুমি এবং হাফিজের কবিতা বসে বসে পড়তে, সাধারণ খোলা জায়গায় কোনো ক্যাম্প ফায়ারে গিয়ে সাগর তীরে বসে সন্তানদের সাথে রুমি হাফিজের কবিতা আবৃত্তি করতে, সেটা চর্চা করতে ভালোবাসতেন। এমনকি ছেলে মেয়েদেরকে নিয়ে হঠাৎ আচানক কোনো প্রোটোকল ছাড়াই আত্মীয়ের বাড়িতে চলে যেতে পছন্দ করতেন, তার বাড়িতে দাওয়াত খেতে যেতেন। নিরাপত্তা রক্ষীরা দৌড়ে দরদার করে তাড়াতাড়ি করে তার কাছে গিয়ে পৌঁছতো। এমন একটা ঘটনা ঘটেছে, ঠিক এরকম একটা ঘটনা যে প্রোটোকল ছাড়া বেরোর যে বিষয়টা, তিনি কোনো বারবার নিষেধ করলেও তিনি শুনতেন না। তাকে নিষেধ করলো তো আপনি একাকে বেরোবেন না, আপনার জন্য বেরোয়াটা ঝুঁকিপূর্ণ, মারাত্মক ঝুঁকিপূর্ণ। এটা আসলে সবসময় একই ঝুঁকিতে থাকতে থাকতে একসময় ঝুঁকিটাকে আর ঝুঁকি মনে হয় না, সেটা কষ্টটাকে আর কষ্ট মনে হয় না, সতর্কতা একটু ঢিল পড়ে যায়। তো 2020 সালে ঠিক এমন একটা ঘটনা ঘটেছে। ডক্টর সাহেব বাড়ি থেকে বের হয়ে, তার অফিস থেকে বের হয়ে বা কর্মক্ষেত্র থেকে বের হয়ে তিনি বিশ্রামের জন্য বা একটা সুন্দর ছুটি কাটানোর জন্য যাবেন তার নিজের বাসভবনে। বাসভবনটা ছিল অত্যন্ত চমৎকার সুন্দর। বাসভবন নাম ছিল আবেসার। অত্যন্ত চমৎকার, সুন্দর অর্থ শীতল পানি। আবেসার, আবমানি পানি, সার পানি ঠান্ডা। তো নিজের গাড়ি ছিল ব্ল্যাক নিশান একটি গাড়ি, নিজে ড্রাইভ করতেন। তো নিজের স্ত্রীকে সাথে নিয়ে তিনি যাচ্ছিলেন আবেসরের নিজের বাসভবনে, নিজস্ব বাসভবন, সরকারি বাসভবন, সরকারি কর্মক্ষেত্র ছেড়ে সেই আবেসর বাসভবনে তার অপেক্ষা করছিল তার বড় ছেলে হামেদ ফখরি। তো মোসাদ যেহেতু দীর্ঘদিন ধরে ডক্টর ফখরির উপর নজর রাখছিল, ফখরির নারী নক্ষত্র তাদের মোসাদের নখদর্পণে ছিল, এমনকি ফখরির চিন্তাও তারা পড়তে পারতো। তো আবেসর বা শীতল পানি যাওয়ার পথে মোসাদ আগে থেকে বিষয়টা বুঝতে পেরেছে, অথবা ছেলের ফোন ট্রেস করে হোক বা অন্য কোনো ভাবে হোক, তারা জানতে পেরেছে যে ডক্টর ফখরি আজকে আবেসরে যাবেন, এই সময়টা এতটা বাজে যাবেন, এবং একা যাবেন বলে তারা পূর্বের অভ্যাস থেকে বুঝতে পেরেছিল। মোসাদ কি করলো, এই তার অফিস থেকে কর্মক্ষেত্র থেকে আবেসরে যাওয়ার পথে পুরো রাস্তাটাতে একদম তাদের তাদের লোকদের দ্বারা একদম পুরো জাল বিছিয়ে রেখেছে, অদৃশ্য জাল, মানে দেখলে বোঝা যায় না আসলে এখানে কোনো ফাঁদ পাতা আছে। তো সেটা এই পুরো ব্যবস্থাটাকে স্যাটেলাইট থেকে মোসাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি নিয়ন্ত্রণ করছিল। আগে অন্যান্যবার যে হামলাগুলো হয়েছে সেগুলো ছিল মানুষের সাহায্যে সরাসরি। এবার পুরো ব্যবস্থাটা এমন ভাবে করেছে তেল আবিব মোসাদ, যে স্যাটেলাইটের মাধ্যমে পুরো কার্যক্রমটা নিয়ন্ত্রণ করা হচ্ছিল, এবং মূল কাজ অর্থাৎ হত্যার কাজের দায়িত্বে মোসাদ কোনো মানুষকে রাখেনি। এই প্রথমবারের মতো একটা রিমোট কন্ট্রোল মেশিন গান এবং একটা রোবোটিক সিস্টেমের মাধ্যমে ডক্টর ফখরিকে হত্যার জন্য তারা পুরো ব্যবস্থাপনা পরিকল্পনা পাকা করে রেখেছে। এইভাবে ডক্টর ফখরি যাচ্ছিলেন ইমাম খোমেনি হাইওয়ে ধরে বাড়ির আবেসরের দিকে যাচ্ছিলেন। তো যেতে যেতে একটা জায়গায় তাকে ডান দিক থেকে টার্ন করে মোড় নিয়ে তার বাড়ির পথের দিকে যেতে হবে। তো ওখানে এতটা বাঁকা রাস্তা যে ওখানে তাকে থামতে হবে মানে গতিটা কমিয়ে ওই শাখা পথে ঢুকতে হবে। সেই শাখা পথে ঢোকার একটু আগে মোসাদ এজেন্টরা একটা পুরোনো ধরনের একটা ক্যামোফ্লেজ দিয়ে সাধারণ ভাঙাচোরার মতো করে এমন ভাবে দেখাচ্ছে যেন এটা নষ্ট হয়ে দীর্ঘদিন ধরে রাস্তার পাশে পড়ে আছে, এমন একটা ক্যামোফ্লেজ দিয়ে একটা পিক আপ রেখেছে। সেই পিক আপে সেট করা ছিল যে বেলজিয়ামের তৈরি একটি রোবট মেশিন গান এবং তার রোবোটিক সিস্টেম। আর এই পিক আপের মধ্যে বসানো ছিল অনেক অত্যন্ত শক্তিশালী ছোট ছোট কিছু ক্যামেরা, 360 ডিগ্রি নানা অ্যাঙ্গেলের ছবিগুলো নিয়মিত ছবি পাঠাচ্ছিল তেল আবিবে স্যাটেলাইটের মাধ্যমে।
ডক্টর ফখরিজাদা বাঘ ঘুরে এই রাস্তায় ঢুকলেন। ঢোকার পরে তো এই পিক আপ এটাকে ডক্টর ইয়ার ফখরিজাদার গাড়িকে ব্ল্যাক নিশানকে মার্ক করে ফেলেছে যে এই গাড়িটা এখানে থাকবে, এবং ক্যামেরা তৎপর হয়েছে, অনেক দূর থেকে ক্যামেরা যেহেতু ছবি তুলতে পারে, তো ক্যামেরার ছবি তুলে এটাকে নিশান ডক্টর ফখরিজাদাকে মার্ক করে চিহ্নিত করে সিদ্ধান্ত বারবার কথাগুলো কেটে যাচ্ছিল আসলে নেটওয়ার্কের সমস্যার কারণে। আশা করি এখন থেকে স্বাভাবিকভাবে শোনা যাবে ইনশাল্লাহ। তো যখন ডক্টর ফখরিজাদা এই মূল রাস্তা থেকে ঢুকলেন, ঢোকার পরে তো পিক আপের থাকা ক্যামেরা তো সচল হয়ে গেছে, ক্যামেরা ছবি তুলে তেলাবে পাঠিয়ে দিয়েছে, পাঠানো ওখান থেকে ওকে করা হয়েছে যে হ্যাঁ এটা ডক্টর ফখরিজাদা। তো কাছাকাছি আসার পর মেশিন রোবোটিক মেশিন গান থেকে 6টা গুলি ছোড়া হয়েছে ডক্টর ফখরিজাদাকে লক্ষ্য করে। তো ডক্টর ফখরিজাদাকে যখন গুলির ছোড়ালো, একটা গুলি ডক্টর ফখরিজাদার কাঁধে লেগেছে। তো কাঁধে লাগার পর তিনি আহত হয়ে সাথে সাথে স্টার্ট বন্ধ করে তিনি গাড়ির দরজা খুলে নিচে নেমে গেছেন। নিচে নেমে দরজাকে খুলে দরজার আড়ালে তিনি আশ্রয় নিয়েছেন ডক্টর ফখরিজাদা। পাশাপাশি সাথে সাথে স্ত্রীকে বারবার নিষেধ করছেন যে তুমি নামবে না, তুমি গাড়ি থেকে নামবে না যে কোনো অবস্থায়। ডক্টর ফখরিজাদা হয়তো বুঝতে পেরেছিলেন যে যেই তাকে হত্যা করতে আসুক তার স্ত্রীর গায়ে হাত তুলবে না, তার স্ত্রী ডক্টর এই পুরো প্রজেক্টের সাথে জড়িত না। তো সাধারণত অ্যাসোসিনেশন যেখানে হয় সেখানে যে মূল টার্গেট তাকে হত্যা করে, বাকিদের থেকে সাধারণত অনাকাঙ্ক্ষিত অপ্রয়োজনীয় হত্যাকাণ্ড এড়ানোর চেষ্টা করে এই ধরনের টার্গেটেড কিলিং এর সময়, কিলিং এর ক্ষেত্রে। ডক্টর ফখরিজাদা নিচে নেমে গেলেন। নিচে ততক্ষণে ইরানি যারা গার্ড ছিল ডক্টর ফখরিজাদার পিছন পিছন আসছিল তারা এসে পড়েছে, মাত্র 2-3 সেকেন্ডের ব্যাপার। তো 27 নভেম্বর এই ঘটনা ঘটেছে। তো তার দেহরক্ষী যারা ছিল তারা পেছন থেকে এসে একজন দৌড়ে এসে একদম ষাঁড়ের মতো দৌড়ে এসে ডক্টর ফখরিজাদার উপর ঝাঁপিয়ে পড়েছে। ডক্টর ফখরিজাদার দেহরক্ষী সে ছিল তার নাম ছিল হামেদ আসগরি। তো আইআরজিসির অত্যন্ত শক্তিশালী অত্যন্ত যোগ্য একজন গার্ড ডক্টর মোহাম্মদ হামেদ আসগরি। সে ছিল ইরানিয়ান জুডো জাতীয় জুডো চ্যাম্পিয়ন এবং আরো অনেক বিষয়ে সে চ্যাম্পিয়ন ছিল। তো এই ছিল প্রধান তার দেহরক্ষী এই কমান্ডো বাহিনীর। সে ষাঁড়ের মতো দৌড়ে এসে ডক্টর ফখরিজাদার উপর পড়ে গেছে। ঠিক পড়ার সময় ঠিক আগ মুহূর্তে রোবোটিক মেশিন গান থেকে আরো 6টি গুলি এসেছে। 6টি গুলির মধ্যে 2টি লেগেছে ডক্টর ফখরির পাজরের মধ্যে ভেদ করে, এটা গুলি 2টি গুলি বেরিয়ে গেছে, আর 4টা গুলি লেগেছে হামেদ আসগরির শরীরে। যাক, ইরানের দুর্ভাগ্য বা সৌভাগ্য, ইসরায়েলের সৌভাগ্য যে হামেদ আসগরি 4টা গুলি খেয়েও বেঁচেছিল, ডক্টর ফখরি আর বাঁচতে পারেননি, 2টি গুলি তার মৃত্যু হয়েছে। তো পুরো ঘটনা ঘটতে সর্বোচ্চ 20 থেকে 30 সেকেন্ড লেগেছে। তো নিরাপত্তা রক্ষী এর মধ্যে বাকি নিরাপত্তা রক্ষীরা এসে চারিদিকে ফায়ার শুরু করেছে। তো ফায়ার শুরু করার পর কিছুক্ষণ পর দেখলো যে প্রতিপক্ষ উল্টো দিক থেকে কোনো ফায়ার আসছে না। তারা অবাক হয়ে ফায়ার বন্ধ করলো। তারা খুঁজতে শুরু করলো আসলে সমস্যা, আসল বিষয় সমস্যা এটা কোথায়, যারা হত্যা করেছে তারা কই, হত্যাকারীরা কোথায়, কাউকে তো দেখা যাচ্ছে না। পুরো রাস্তা খোলা, এই শাখা রাস্তাটা পুরোটাই একটা একদম উন্মুক্ত রাস্তা, কোনো বড় কোনো গাছ ছিল না। এটা বসন্তকাল ছিল, ছোট ছোট দুই পাশে চেরি ফলের গাছ এবং চেরি ফুলের গাছ এবং অন্যান্য কয়েকটা ছোটখাটো গাছ, এছাড়া বাকি পুরো এলাকাটা খোলা। এখানে ইরানিয়ান যে ইন্টেলিজেন্স কল্পনাও করতে পারবে না, পারেনি যে এখানে এমন একটা খোলামেলা জায়গায় কোনো শত্রুপক্ষ ফাঁদ পাততে পারে। যাক, তো আইআরজিসি সদস্যরা, দেহরক্ষী, নিরাপত্তা রক্ষীরা চারদিকে খুঁজতে শুরু করছে কোথায় আত্মঘাতী হামলাকারীরা ছিল বা কোথায় হামলাকারীরা কোথায়। একটু এমন খুঁজতে খুঁজতে কয়েক সেকেন্ডের মধ্যে সামনে থাকা একটা পিক আপ বিস্ফোরণে একদম পুরো উড়ে গেছে। তখন তারা আইআরজিসি সদস্যরা বুঝতে পেরেছে আসলে এই পিক আপ থেকে হামলাটা হয়েছে। তো পরবর্তীতে এই পিক আপটা নিয়ে যাওয়া হয়েছে, নিয়ে যাওয়া পরীক্ষা করার পর বোঝা গেছে পুরো পিক আপ ধ্বংস হলেও যে রোবোটিক সিস্টেম সেটা পুরোটা পুড়ে যায়নি বোমার আঘাতে, সেটা কিছুটা থেকে গিয়েছিল। তো ল্যাবরেটরিতে পরীক্ষা করে বুঝতে পেরেছে আসলে এটা বেলজিয়ামের তৈরি এবং এটা নিয়ন্ত্রণ করা হয়েছে স্যাটেলাইটের এয়ার মাধ্যমে। তারা নির্ণয় করতে পেরেছে যে এটা সবকিছু নিয়ন্ত্রণ করা হয়েছে তেল আবিব থেকে। তো ইরানি কর্তৃপক্ষ এই প্রশ্নের উত্তর দেয়নি যে ডক্টর ফখরির গাড়িটা তো অত্যন্ত উন্নত মানের বুলেট প্রুফ গাড়ি ছিল, তো সামনে থেকে গুলিটা বুলেট প্রুফ কাঁচ ভেদ করে কিভাবে ঢুকলো, এই প্রশ্নের উত্তর এখন পর্যন্ত আসেনি বা ইরানি কর্তৃপক্ষ বিষয়ে কোনো কথা বলেনি। তো এই 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 ঘটনা ঘটার পর ইরান একদম সম্পূর্ণ স্তব্ধ হয়ে গেছে। রীতিমতো তাদের প্রধান শক্তি, সবচেয়ে মূল শক্তিটা তারা হারিয়ে ফেলেছে।
তো ইরান এতদিন ইরানের জনগণও জানতো না যে আসলে হামিদ ফখরি, ডক্টর ফখরি জাদা তাদের জন্য কি ছিল। তো ইরান এক অবিশ্বাস্য রকমের সম্মান দেখিয়ে তাকে ইয়া করেছে। শেষকৃত্য অনুষ্ঠানে ডক্টর ফখরিকে সম্মান দেখিয়েছে। প্রথমে তাকে জাতীয় পতাকায় আবৃত করে তার লাশ নিয়ে যাওয়া হয়েছে মাশহাদ শহরে, মাশহাদ নগরীতে ইমাম রেজার মাজারে, তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বা অত্যন্ত সম্মানজনক একটি স্থান। এরপর ওখান থেকে নিয়ে যাওয়া হয়েছে তাদের পবিত্র নগরী কুমে, যেখানে ইমাম মুসা কাজেমের কন্যা ফাতেমা মাসুমার মাজার ছিল। সেখানে ডক্টর ফখরিকে নিয়ে লাশকে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে কিছুক্ষণ রাখা হয়েছে। এরপর আবার নিয়ে আসা হয়েছে লাশ তেহরানে, ওখানে খোমেনির সমাধিস্থলে রাখা হয়েছে কিছুক্ষণ, সবাই দেখেছে। এরপর ইমাম জাদা সালেহ মাজার প্রাঙ্গণে তাকে ডক্টর ফখরিকে দাফন করা হয়েছে। তো এই এমন অভূতপূর্ব অন্ত্যেষ্টিক্রিয়া শেষকৃত্য দেখার পরে ইরানি জনগণ বুঝতে পেরেছিল ডক্টর ফখরি ইরানের জন্য আসলে কি ছিল। এরপর ইরানি মঞ্চ, থিয়েটার, সিনেমা সব, ইরান ফখরিকে নিয়ে নানা সিনেমা, নাটক, অনেক কিছু নির্মিত হয়েছে তার স্মৃতিকে, তার জীবনকে ধরে রাখার জন্য। এটা এটা এখান থেকে আমরা বুঝতে পারি যে আসলে ইসরায়েল এবং আমেরিকান শক্তি কতটা মরিয়া, কতটা বেপরোয়া ইরানের পরমাণু বিজ্ঞানীদেরকে হত্যা করার জন্য, ইরানি পরমাণু যে প্রোগ্রামটাকে রুদ্ধ করার জন্য, অবরুদ্ধ করার জন্য। এছাড়া 27 নভেম্বর আগেও বেশ কিছু জুনিয়র পরমাণু বিজ্ঞানীকে ইসরায়েল হত্যা করেছে, সিআইএ হত্যা করেছে। এবং 2018 সালে তো আরো ভয়াবহ ঘটনা ঘটছে। ইরানের নিউক্লিয়ার প্রোগ্রামের যত গোপন দলিল দস্তাবেজ ছিল সবগুলো ইসরায়েল কিভাবে যেন কারোর মাধ্যমে হাতিয়ে পুরো রীতিমতো ট্রাকে করে ইরানের বাইরে নিয়ে যেতে সক্ষম হয়েছে। এই ধরনের ঘটনা ছিল আসলে ইরানের জন্য চরম ব্যর্থতার, অত্যন্ত লজ্জাজনক। তারা তাদের ডক্টর ফখরিকে রক্ষা করতে পারেনি, তাদের দলিল দস্তাবেজ রক্ষা করতে পারেনি। যাক, তারপরও ডক্টর ফখরি মৃত্যুর আগে ইরানি নিউক্লিয়ার প্রোগ্রামকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছিলেন। এটা ইরানের জন্য একটা স্বস্তির। পরবর্তী তার সহকারী যারা ছিল, ইরান নিউক্লিয়ার প্রোগ্রামকে এগিয়ে নেওয়ার জন্য বা এটাকে শেষ পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। হ্যাঁ, ফখরির না থাকার কারণে গতি কিছুটা ব্যাহত হয়েছে, কিন্তু নিউক্লিয়ার প্রোগ্রাম বন্ধ হয়ে যায়নি, চলবে। ইরানের এই ঘটনা থেকে আমরা আন্দাজ করতে পারি যে আসলে ইরানের নিউক্লিয়ার প্রোগ্রামকে বন্ধ করার জন্য, তৃতীয় বিশ্বের যে কোনো দেশে নিউক্লিয়ার প্রোগ্রামকে বন্ধ করার জন্য ইরান, মোসাদ, সিআইএ যে কোনো কাজ করতে রাজি। এমনকি তারা সরাসরি যুদ্ধে জড়াতেও রাজি। তবে সরাসরি যুদ্ধে জড়ানোর আগে তারা সব হাতের থাকা সমস্ত চেষ্টা তারা একবার করবে, তারপর শেষে একদম অপারগ হলে তখন তারা সরাসরি যুদ্ধে জড়াবে। সরাসরি যুদ্ধে না জড়িয়ে কি করে, প্রক্সি ওয়ার করে, তাদের সদস্যদেরকে অন্যদেরকে দিয়ে তারা যুদ্ধ করায়। ঠিক ইরানও এমন একটা কাজ করেছে হিজবুল্লাহর মাধ্যমে। হিজবুল্লাহর মাধ্যমে ইরান এবং হুসিদের মাধ্যমে নানা ইরানি বা ইসরায়েলি মার্কিন ইনস্টলেশনের উপর হামলা করে, কখন আমকে অস্ত্র হামলা করে, কখনো মুখ রক্ষার জন্য হামলা করে, কখন আত্মরক্ষার জন্য হামলা করে, নানা ধরনের হামলা, নানা কথা এ বিষয়ে আছে। এখন আমরা আসবো জর্দানের পূর্ব সীমান্ত এলাকা জুড়ে একটা বিশাল একটা মরুভূমি আছে। এবং পূর্ব সীমান্ত হচ্ছে এখানে 3টি দেশের যুক্ত সীমান্ত, জয়েন্ট সীমান্ত। একটা হলো এক পাশে বাগদাদ, ইরাক, আরেক পাশে সিরিয়া, আরেক পাশে জর্দান। এই 3 দেশের সীমান্ত ঘেঁষে জর্দানের পূর্ব প্রান্তে জর্দানের সীমান্তের জর্দানের পূর্ব দিকের সীমান্ত যেটা আছে, সেখানে একটা বিরাট মরুভূমি, বিস্তীর্ণ, কালো বিস্তীর্ণ এলাকা। এই এলাকায় সিরিয়ার সীমান্তের কাছাকাছি বিশাল একটা এলাকা জুড়ে, স্যাটেলাইটের ছবিতে দেখা যায় অসংখ্য টায়ারের চিহ্ন, টায়ার একবার এদিকে গেছে, অসংখ্য গাড়ির টায়ারের চিহ্নগুলো ফুটে আছে, স্যাটেলাইট ছবিতে দেখা যায়। এই সীমান্ত, জর্দান সীমান্ত রেখা, সীমান্তের মধ্যে সিরিয়া সীমান্তের কয়েকশো মিটার আগে, জর্দান সীমান্তের একদম কাছাকাছি, সিরিয়া সীমান্তের একটু আগে, জর্দানের সীমানার ভিতরে 500 মিটার বিশাল এক ইনস্টলমেন্ট বা সেটেলমেন্ট, বিশাল এক স্থাপনা আছে। এই স্থাপনার একদিকে ইরাক, একদিকে সিরিয়া, একদিকে জর্দানের ভিতরে তো এই স্থাপনাটির নাম হলো মার্কিন বেস টাওয়ার 22। এই মার্কিন বেসটার নাম। এখানে প্রায় 350 জনের মতো মার্কিন সেনা থাকে। আর জর্দানে সর্বমোট প্রায় 3000 মতো মার্কিন সেনা থাকে। এই টাওয়ার 22 থেকে কয়েক মিটার দূরে আরো পূর্ব দিকে, অর্থাৎ সিরিয়ান সীমান্তের ভিতরে, টাওয়ার 22 হলো সিরিয়ান সীমান্তের একটু জর্দানের সীমানার ভিতরে। আর এই টাওয়ার 22 থেকে আর একটু পূর্ব দিকে সিরিয়ান সীমান্তের ভিতরে প্রায় 22 কিলোমিটার ভিতরে একটা মার্কিন ক্যাম্প আছে, বেস ক্যাম্প, আত্তানাফ নামক জায়গায়। সেখানেও প্রায় 800 থেকে 900 মার্কিন সেনা আছে।
তো এই এটাই ছিল এই ওই এলাকার প্রধান মার্কিন সেনা ক্যাম্প, এই জর্দান এবং সিরিয়ার সীমান্তের এই আত্তানাফ এলাকায় যে মার্কিন বেস ক্যাম্প আছে, যে মার্কিন সেনা ক্যাম্প আছে, সেটা ক্যাম্পটি এখানে স্থাপন করার প্রধানত উদ্দেশ্য ছিল একটি, প্রধান উদ্দেশ্য একটি, অপ্রধান উদ্দেশ্য একটি, দুটি উদ্দেশ্য। প্রধান উদ্দেশ্য ছিল এই জায়গাটা যেহেতু জর্দান, ইরাক এবং সিরিয়ার সীমান্তে, এখানে এটা এখান দিয়ে অনেক মানুষের যাতায়াত হয়। সেই যুগে যখন ক্যাম্পটা স্থাপন করে তখন ইসলামিক স্টেট বা আদালতুল ইসলামিয়ার সদস্যরা এখান থেকে বেশি আনাগোনা করতো, এখান থেকে তাদের আসা যাওয়াটা বেশি ছিল, এই জায়গাটা তারা বেশি ব্যবহার করতো। এই এখানে একটা ক্যাম্প স্থাপন করে, শক্তিশালী ক্যাম্প স্থাপন করে তারা দাউলা ইসলামিয়ার গতিবিধিকে তারা রুদ্ধ করার জন্য একটা তার প্রয়াস চালাতো এখান থেকে মার্কিন সেনা, মার্কিন কর্তৃপক্ষ। এছাড়া যাতে এখানে আশেপাশে কোথাও যেন দাউলা ইসলামিয়ার সদস্যরা নতুন করে সংঘবদ্ধ হতে না পারে, কোথাও যেন তাদের মাটি পা গেড়ে বসতে না পারে, কোথাও তাদের ঘাঁটি কাটতে না পারে, এই বিষয়ে দেখাই ছিল এই আত্তানাফ মার্কিন বেস ক্যাম্পের সেটেলমেন্ট ইনস্টলমেন্টের প্রধান উদ্দেশ্য। তো এখন তো মোটামুটি দাউলা ইসলামের সদস্যতা আনাগোনা কম ওই এলাকায় নেই। এরপর এটা শেষ হওয়ার পর তাদের প্রধান কাজ হয়ে গেছিল এই ক্যাম্পের ইরান থেকে বাই রোডে, স্থলপথে ইরাক হয়ে জর্দান সীমান্ত ঘেঁষে সিরিয়াতে যে ইরানি রসদ সামগ্রী ঢুকতো হিজবুল্লাহর জন্য বা বাশার আসাদের পক্ষ হয়ে, এই রসদ সামগ্রীগুলোকে নিয়ন্ত্রণ করা, এগুলোর উপর নজর রাখা একটা এখনকার সময়ের জন্য প্রধান লক্ষ্য ছিল এই মার্কিন সেনা ক্যাম্পের। এখান থেকে তারা ইরান থেকে আসা রসদ সামগ্রীর উপর নজর রাখতো। আমরা প্রায় সময় খবরে দেখি যে ইসরায়েলের হামলায় ইরানের হিজবুল্লাহর জন্য যাওয়া রসদ সামগ্রী বোমা বিস্ফোরণে বা মিসাইল আঘাতে ধ্বংস করে দেওয়া হয়েছে। এই রাস্তা দিয়ে যে সেই রসদগুলো ইরান থেকে বাগদাদ হয়ে ইরাক হয়ে ঢুকতো সিরিয়াতে, সিরিয়া হয়ে লেবাননে যেত হিজবুল্লাহর কাছে। তো হিজবুল এই যে মার্কিন আত্তানাফ যে মার্কিন সেনা ক্যাম্প আছে, সেটাকে ব্যাকআপ দেওয়ার জন্য টাওয়ার 22, যেটা জর্দানের সীমান্তের ভিতরে স্থাপন করা হয়েছে নতুন করে, এখান থেকে আত্তানাফ ক্যাম্পের ব্যাকআপ হিসেবে কাজ করে টাওয়ার 22টা। এবং আশেপাশে যে সীমান্তের আশেপাশে যে রাস্তাগুলো আছে, যে এলাকাটা আছে, সেটার উপর নজর রাখা, সার্ভেলেন্স করাও একটা লক্ষ্য টাওয়ার 22 ক্যাম্পের। এখান থেকে প্রতিদিন নিয়মিত ড্রোন উড়ে, গোয়েন্দা ড্রোনগুলো উড়ে সার্ভেলেন্স করে, চারদিকে দেখে কোথাও নতুন কোনো পদচিহ্ন দেখা যাচ্ছে কিনা, কোনো আনাগোনা চোখে পড়ছে কিনা, বা নতুন কোনো গাড়ির টায়ারের চিহ্ন দেখা যাচ্ছে কিনা, এই টায়ারটা কোন দেশের তৈরি, কারদের গাড়ি, এটা তো আমাদের গাড়ি কিনা, আমাদের মার্কিনদের গাড়ি কিনা, অন্য গাড়ি, এগুলো ছবি তুলে ড্রোনের মাধ্যমে ছবি তুলে সেটা পেন্টাগন পাঠানো হতো। পেন্টাগন এই ভিডিও ফুটেজ দেখে, ছবি দেখে বোঝার চেষ্টা করতো এখানে আসলে নতুন কারো কোনো গতিবিধি আছে কিনা। তো মজার বিষয় যেটা বললাম, যে জর্দানের রাজা এতদিন যে এই ক্যাম্পের টাওয়ার 22 অস্তিত্ব অস্বীকার করত। তো অস্বীকার করার ক্ষেত্রে আসলে রাজাকে মিথ্যুক বলা যায় না, তার একটা কৌশল আশ্রয় নিত। কৌশলটা ছিল এই, এখন যেখানে টাওয়ার 22 এই সিরিয়ার জর্দানের সীমান্তের, সেই টাওয়ার 22 আসলে একসময় ছিল আর রুকবান মুহাজির ক্যাম্প, উদ্বাস্তু শিবির। এই রুকবান উদ্বাস্তু শিবিরটা সিরিয়া থেকে যখন তুমুল যুদ্ধ চলছিল নানা পক্ষের, তখন সিরিয়ান উদ্বাস্তুরা এখানে জর্দানের সীমান্তের ভিতরে এসে আশ্রয় নিয়েছিল তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য। আর রুকবান উদ্বাস্তু শিবিরটা গড়ে উঠেছিল জাতিসংঘের অধীনে। তখন সেখানে নানা ধরনের লোক এসে জড়ো হয়েছে। তো জাতিসংঘের অধীনে মার্কিন সেনারাও এই উদ্বাস্তু শিবিরটা দেখাশোনার জন্য তত্ত্বাবধান করে এসেছিল, কারণ তারা তখন এর তাদের পুরো তারা নিশ্চিত ছিল যে রুকবান উদ্বাস্তু শিবিরের মধ্যে দাউলা ইসলামী, আইএস এবং নানা জঙ্গি গোষ্ঠী তৎপরতা চালাবে তাদের ভাষায়। তাদেরকে নিয়ন্ত্রণ করা, তাদেরকে গ্রেপ্তার করা, তাদেরকে আসতে এখানে ঘাঁটি কাটতে বাধা দেওয়ার জন্যই মূলত মার্কিনরা এখানে একটি অংশে জাতিসংঘের অধীনে তাদের পতাকার আড়ালে মার্কিন সেনা ক্যাম্প স্থাপন হয়েছিল। তখন শুধু আর রুকবান এই উদ্বাস্তু শিবিরকে দেখাই উদ্দেশ্য ছিল। কিছুদিন পর বিভিন্ন দেশের চাপে হোক, অন্য কোনো কারণ হোক, জর্দানের রাজা আর রুকবান মুহাজির ক্যাম্পে যারা ছিল তাদের সব উদ্বাস্তু সবাইকে তাড়িয়ে দিয়েছে, সিরিয়াতে পাঠিয়ে দিয়েছে। তখন পুরো উদ্বাস্তু শিবিরটা আর রুকবান মুহাজির ক্যাম্পটা খালি হলেও ওই যে আগে মার্কিন সেনারা এখানে এসেছিল তারা আর যায়নি, তারা পুরো রুকবান মুহাজির ক্যাম্পটাকে, উদ্বাস্তু শিবিরটাকে নিজেদের দখলে নিয়ে নিয়েছে। এত জর্দান রাজাদের বলতো যে আমাদের এখানে কোনো মার্কিন ক্যাম্প নেই, সেটা এক অর্থে সত্য, আসলে এখানে কোনো মার্কিন ক্যাম্প নেই, জাতিসংঘের অধীনে তারা কাজ করতে এসেছে। এখন তো আর রুকবান মুহাজির ক্যাম্প যখন বন্ধ করে দেওয়া হয়েছে, এখন তো পুরোদমে একটি ফুল ফ্লেজ একটি মার্কিন সেনা ক্যাম্প এটা। এখন অস্বীকার করার উপায় নেই, তারপর অস্বীকার করতো ওই আগের হিসাবে।
কিন্তু একটা ঘটনা 28 জানুয়ারি একটা ঘটনা ঘটছে। এই 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 মার্কিন টাওয়ার 22-তে একটা হিজবুল্লাহ একটা আক্রমণ করেছে। আক্রমণ করার পদ্ধতিটা এভাবে ছিল, এখান থেকে যে ইয়াগুলো যেত, এই ড্রোনগুলো গিয়ে চারপাশে ছবি তুলতো, সেই ড্রোনগুলো ফিরে আসতো। হিজবুল্লাহ করেছে কি, দীর্ঘদিন ধরে তারা পর্যবেক্ষণ করেছে, পর্যবেক্ষণ করে বুঝতে ড্রোন কখন যায় কখন আসে, এটা তার টাইমিংটা ঠিক করে নির্ধারণ করার পর তারা ঠিক যে সময় ক্যাম্পের টাওয়ার 22 ড্রোন বাইরে থেকে ভিতর যাবে, ঠিক তার একটু আগ মুহূর্তে তারা নিজেদের একটা ড্রোন পাঠিয়ে দিচ্ছে টাওয়ার 22-তে। পাঠানোর পর ভিতরে যারা ছিল তারা তো জানে যে এখানে আসলে কোনো হামলা, তারা অত সতর্ক ছিল না। যারা ইঞ্জিনিয়ার কোরের সদস্য যারা ছিল, যারা ড্রোনকে নিয়ন্ত্রণ করতো, তারা ভেবেছিল তাদের একটি ড্রোন ফিরে আসছে, সার্ভেলেন্স সেরে চারিদিকে পর্যবেক্ষণ সেরে ছবি তুলে ভিডিও করে আসছে। কিন্তু এটা ছিল মূলত হিজবুল্লাহর কামিকাজি ড্রোন, মানে আত্মঘাতী ড্রোন। আর ইরানের ড্রোনগুলো সাধারণত আত্মঘাতী হয়। তো ইরান থেকে পাওয়া ড্রোন সরাসরি ল্যান্ড না করে ইঞ্জিনিয়ার যে আছে অপারেটর, যারা ইঞ্জিনিয়ার যে কন্টেইনার ছিল, যে কন্টেইনারে ইঞ্জিনিয়াররা থাকতো, মার্কিন সেনা সদস্যদের মধ্যে ইঞ্জিনিয়ার সদস্যরা সরাসরি সেখানে গিয়ে এই আত্মঘাতী ড্রোনটা হামলা করেছে। হামলা করার পর সেখানে প্রায় 3 জন মার্কিন সেনা তাৎক্ষণিকভাবে ধ্বংস, হালাক হয়েছে। 34 জন সেনা আহত হয়েছে, এর মধ্যে 8 জন অত্যন্ত গুরুতর আহত। এই হামলার তা ছিল ইরানের প্রতিশোধমূলক কাজের একটি অংশ, বা গাজা ইসরায়েল যুদ্ধের একটি প্রতিক্রিয়াও কেউ কেউ বলে। তো মূলত আসলে গাজার আহলে সুন্নাত মূল্য কি মূল্য না, ইরান এবং হিজবুল্লাহর অত মাথা ব্যথা আছে বলে মনে হয় না। তারা মূলত তাদের নিজেদের প্রতিশোধ নিয়েছে এই মার্কিন হামলা করার, এরা এই হামলাটা করে মার্কিন বেসের উপর হামলা করে। এখন এই যে একটা হামলা করলো, হামলার পর একটা তো আশঙ্কা দেখা দেয় আবার পাল্টা ইরানের উপর হামলা করে কিনা, এই হামলা করলে কেমন করবে। আসলে ইরানও সবসময় হম্বিতম্বি করে, আমেরিকাও হম্বিতম্বি করে, কিন্তু কেউ কারো উপর আক্রমণ করে না। তো এই নানা নিষেধাজ্ঞার কারণে ইরানের অবস্থা অত্যন্ত শোচনীয়, অত্যন্ত খারাপ, মারাত্মক অবস্থা। তারপরও ইরানের উপর এত বেশি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, ইরান এখন নিষেধাজ্ঞা রীতিমতো অভ্যস্ত হয়ে গেছে। ইরানের উপর নিষেধাজ্ঞা আর খুব বেশি কাজ করছে না, কারণ মার্কিন নিষেধাজ্ঞার পরও ইরান ঠিক আপন গতিতে চলছে, তার উন্নয়ন কর্মসূচি চলছে। তো উন্নয়ন কর্মসূচি বন্ধ নেই। তো মার্কিনীদের এখন নতুন করে চিন্তা করার সময় এসেছে যে আসলে এখন আর স্যাংশন ইরানের উপর খুব বেশি কাজ করে না। হ্যাঁ, স্যাংশনের কারণে ইরানের অর্থনীতি চরম ভাবে একদম বিপর্যস্ত হয়ে আছে। তাদের দেশে তাদের কয়েনগুলো 1,000, 10,000 বড় 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 টাকার জন্য তার পয়সার কয়েন বানায়। অর্থনীতির সমস্যার কারণে তারা এভাবে বড় বড় অনেক টাকা, যেমন 2,000 টাকার এরকম আমাদের তো নোট, তারা কয়েন বানিয়ে ব্যবহার করে, তাদের অর্থনৈতিক দুর্বলতার কারণে। তো নানাভাবে তারা ক্ষতিগ্রস্ত, কিন্তু তারপরও তাদের মূল যে লক্ষ্য সামরিক, নানাভাবে তারা সেই লক্ষ্য থেকে পিছু হটেন, বরং তাদের শক্তি দিন দিন বাড়ছে। তাদের ইরান একার হাতে সিরিয়াতে, মধ্যপ্রাচ্যে, ইরাকে, ইয়ামানে নানা জায়গায় প্রক্সি ওয়ার চালিয়ে যাচ্ছে। তো তারা এত নিষেধাজ্ঞার পরও তাদের কোমর ভাঙতে পারেনি আমেরিকা। কোমর ভাঙতে কারণ তারা এক ধরনের প্রতিজ্ঞা নিয়ে আগায়। তাদের প্রধান লক্ষ্য হলো মধ্যপ্রাচ্যে শিয়া সাম্রাজ্যবাদ কায়েম করা, মধ্যপ্রাচ্যকে পুরো শিয়ার অধীনে নিয়ে আসা, পুরো শিয়াদের প্রভাব বলয়ে নিয়ে আসা, আহলে সুন্নতকে কোণঠাসা করা, এটা তাদের প্রধান লক্ষ্য। এই লক্ষ্য অর্জনের জন্য তারা বদ্ধপরিকর। পুরো শিয়া বিশ্ব এক হয়ে আছে যে তারা পুরো সৌদি আরব দখল করবে, আরবের পুরো নিয়ন্ত্রণ তাদের হাতে নেবে, এবং আরবের যে সমস্ত জায়গা তাদের পবিত্র, সে সমস্ত জায়গাগুলো তাদের নিজেদের নিয়ন্ত্রণে নেবে, পুরো আরবের উপর তারা নিজেরা রাজত্ব করবে, এমন। তো এত কিছুর পর তো আমেরিকা নানাভাবে তাদেরকে শায়েস্তা করতে চেয়েও আসলে পারেনি। কিন্তু এখন এই যে তারা ইরানের উপর হামলার নানাভাবে চেষ্টা করেও ইরানকে দমাতে পারছে না, এখন আমেরিকার হাতে আছে মাত্র একটা অপশন, সেটা হলো সরাসরি যুদ্ধে জড়ানো। আমরা কথা অনেক সংক্ষেপ করে ফেলছি, লম্বা আলোচনার সুযোগ কম। তো এখন যুদ্ধে কি জড়াবে আমেরিকা ইরানের সাথে? প্রশ্ন যদি এক কথায় উত্তর দিতে হয়, আমরা বলবো যে না, যুদ্ধে জড়াবে না। ইরানও কি জড়াবে? না, জড়াবে না। এটা হলো মূল পুরো আলোচনার খোলাসা, কেন জড়াবে না। সংক্ষিপ্ত বলতে গেলে আমরা এটা বলতে পারি যে ইরানে যদি আমেরিকা এবং ইসরায়েল, মোসাদ সিআইএর সম্মিলিত আক্রমণ হয়, তাহলে প্রথম ধাক্কাতে যে ধাক্কাটা যেখানে গিয়ে লাগবে সেটা হলো হরমুজ প্রণালীতে। ইরানের আমরা ম্যাপে দেখব, ইরানের পাশে যে একটা পারস্য উপসাগর আছে, সেই উপসাগর থেকে বের হওয়ার, এই উপসাগর দিয়েই এটা বিশ্বের সবচেয়ে ব্যস্ততম বাণিজ্য অয়েল রুট,
এখান থেকে বিশ্বের 25 ভাগ তেল এই হরমুজ প্রণালী দিয়ে বাকি বিশ্বের দিকে যায়। এই হরমুজ প্রণালী দিয়েই কুয়েত, বাহরাইন, কাতার, সৌদি আরব, দুবাই, ওমান এখান থেকে তেল রপ্তানি করে। যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে এই তেল রপ্তানিটা তীব্র সংকট, তেল রপ্তানিতে তীব্র সংকট দেখা দেবে, তীব্র সংকট পূর্ণ হয়ে যাবে তেল রপ্তানি করাটা। 25 ভাগ। এছাড়া আমরা জানি ইরানের ব্যাকআপ আছে ইয়ামানে, হিউসি, তারা ইতিমধ্যে বাবে মান্দাব প্রণালীতে দিয়ে লোহিত সাগর এখান দিয়ে তেল যায়, সেখান থেকে বিশ্বের 20 ভাগ তেল যায় ওই রাস্তাটা দিয়ে। ওখানেও হুসিরা এটাকে বাধাগ্রস্ত করে রেখেছে। ইরান ওই জায়গাতেও হামলা করে হুসিদের মাধ্যমে ওই জায়গাটাকেও প্রভাবিত করতে পারবে। তার মানে হলো 25-20, প্রায় 45, মানে অর্ধেক, পুরো বিশ্বের অর্ধেক তেল রপ্তানির রাস্তা ইরান উপর আক্রমণ করলে ইরান সেটাকে বন্ধ করতে পারবে, অন্তত সাময়িকের জন্য, মাস দুয়েকের জন্য বা 2-1 সপ্তাহের জন্য। তাহলেই এটুক বন্ধ রাখতে পারলে পুরো বিশ্বের অর্থনৈতিক অবস্থা মুখ থুবড়ে পড়বে। বিশেষ করে তৃতীয় আফ্রিকা এবং এশিয়ার গরিব দেশগুলোর অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে পড়বে এই যুদ্ধের প্রথম যে প্রভাব ধাক্কা। এই ধাক্কাটা শুধু আফ্রিকা এশিয়াতে সীমাবদ্ধ থাকবে না, এই ধাক্কার জের আমেরিকাকেও টানতে হবে, ইসরায়েলকেও টানতে হবে। ইরান যেহেতু জানে তাকে আগে পরে কখনো না কখনো যুদ্ধে জড়াতে হবে, এজন্য ইরান দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে আছে, তার নিজস্ব জ্বালানি মজুদ আছে, হাতে মানে স্বল্প মাত্রার যুদ্ধাস্ত্র তার কাছে মজুত করা আছে। মোটামুটি দীর্ঘ কিছুটা সময় সে যুদ্ধ চালিয়ে যেতে পারবে, 2-3 মাস, 4 মাস, 5-6 মাস। হ্যাঁ, যুদ্ধ চালাতে গেলে তা আমেরিকার মিসাইল হামলায় তার পুরো স্থাপনাগুলো সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু ধ্বংস হওয়ার পরও সে যুদ্ধ চালিয়ে যেতে পারবে কিছুদিন। যুদ্ধ যতদিন চালাতে পারবে ততদিনে বাণিজ্য রুটটা বন্ধ থাকবে, যে 2 মাস 3 মাস যতদিন যাবে ততদিন বাণিজ্য সংকট বাড়তে থাকবে, পুরো বিশ্বের চাপ পড়বে ইসরায়েল এবং আমেরিকা জোটের উপর। এই যুদ্ধ থামার পরে আমেরিকার ইসরায়েল আগের মতো সেই ভাবমূর্তি, সেই শক্তি নিয়ে থাকতে পারবে কিনা সেটাও সন্দেহ। নানা ক্যালকুলেশন আছে, নানা হিসাব নিকাশ আছে। এই হিসাব নিকাশ করে আসলে ইরানের উপর আমেরিকা হামলা করতে সাহস পায় না, ইসরায়েলও সাহস পায় না, কারণ হামলা করার পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। এটা একটা পর্যবেক্ষক বা বিশেষজ্ঞদের একটা অনুমান আর কি। এছাড়া ইরানও চাচ্ছে এখন যত কিছু হোক, ইরানকে যত অপমান করুক, ইরানকে যত শাসনে দিক, যত তাদের নেতাদেরকে মারুক, সরাসরি যুদ্ধে না জড়ানোর ব্যাপারে ইরানের একটা সিদ্ধান্ত আছে বলে মনে করা হয়। কারণ ইরান চাচ্ছে, ইরানের লক্ষ্য হলো 2035 সাল, 2035 সাল নাগাদ ইরানের নিজস্ব সিদ্ধান্ত যে তারা ততদিনে পারমাণবিক বোমার অধিকারী হয়ে যাবে। আর পারমাণবিক বোমা হাতে এলে, নিউক্লিয়ার শক্তি অর্জন হয়ে গেলে, তা আমেরিকাকে ব্ল্যাকমেল করতে, আমেরিকার সাথে দর কষাকষি করতে ইরানের জন্য সহজ হবে। তখন বিশ্ব ততদিন যদি এই ইরানের যে বর্তমান সরকার থাকে বা আমেরিকার ততদিন সুপার পাওয়ার থাকে, ইসরায়েলও যদি ততদিন অস্তিত্ব থাকে, তখন আসলে খেলাটা ভিন্ন রকম হয়ে যাবে আর কি। আর ততদিন আহলে সুন্নাত আরবের যে শাসক আছে তাদেরও উন্নতি হতে পারে। অন্যদিকে যারা ইসলামের পক্ষে যারা মেহনত করছে ইরাক, সিরিয়াতে এবং বিভিন্ন জায়গায়, আফ্রিকাতে, মালিতে, সোমালিয়াতে, নানাভাবে আফগানিস্তানে যে মেহনত চলছে, সেই মেহনতকারীদের অবস্থাও অন্যরকম হয়ে যেতে পারে। আর অনেক কিছু হতে পারে 2035 সাল নাগাদ। তো মোট কথা হলো, আমাদের আলোচনার বিষয় হলো আমেরিকা সহজে কোনো একদম দেয়ালে পিঠ না ঠেকলে সরাসরি ইরানের উপর আক্রমণ করবে না। আর ইরানও নিজে জেচে গিয়ে সরাসরি আমেরিকা বা ইসরায়েলের উপর আক্রমণ করতে যাবে না, কারণ উভয় পক্ষের জন্য অত্যন্ত ক্ষতিকর, অত্যন্ত বিপজ্জনক, এবং আমেরিকার জন্য, শুধু নিজের জন্য না, পুরো বিশ্বের জন্য বিপদ ডেকে আনবে এই যুদ্ধ। আর ইরানের নিজের অস্তিত্বের জন্য, তা সে যে অনেক দিন ধরে চেষ্টা করে 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 পুরো মধ্যপ্রাচ্যে একটা নিজের প্রভাব বলয় আনতে পারছে, একটা বিশাল একটা এলাকা জুড়ে, লেবাননে, সিরিয়াতে, ইরাকে, ইয়ামানে, বাহরাইনে, ওমানে, নানা জায়গায় তার প্রভাব বেশ আগের তুলনায় অনেক বেশি বিস্তার করতে সক্ষম হয়েছে। এটা ভেঙে যাবে। আপাতত কোনো পক্ষই তাদের প্রভাব বলয় থেকে বেরোতে যাচ্ছে না। নিজের যে শক্তি, একটা বলয় তো গড়ে তুলতে পেরেছে এতদিনে, সেটাকে নষ্ট করতে যাচ্ছে না। তবে ভবিষ্যতে কি হয় সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। তো আমরা ফিরে আসছি পারভেজ মোশাররফের কাছে। পারভেজ মোশাররফের সামনে যখন জর্জ টেনেট কাগজের ভান্ডিলটা রাখার পর এই ভান্ডিলটা, কাগজের সেই এটা খুলে জর্জ পারভেজ মোশাররফ হতবাক হয়ে গেল, তার পুরো শরীর ঘেমে উঠেছিল। সেটা ছিল এই পাকিস্তানের নিউক্লিয়ার প্রজেক্ট, সেটা পুরো নকশা, কোথায় কি আছে, কিভাবে, কোথায় কোন বোমা আছে, পুরো নকশাটা তার সামনে সিআইএ এর প্রধান তার সামনে সামনে পেশ করেছে। এটার পর
ফারুক সব লাজও হয়ে গেছে। এই সবচেয়ে পাকিস্তানের সবচেয়ে সেন্সিটিভ, সবচেয়ে স্পর্শকাতর তথ্য, সবচেয়ে স্পর্শকাতর ডায়াগ্রাম, পুরো নকশা সিআইএর হাতে কিভাবে আসলো? এই প্রশ্নটাই উত্তরটা আমরা পরবর্তী পর্বে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। যে সমস্ত জায়গায় শোনা যায়নি, আসলে আমাদের নেটওয়ার্কের সমস্যা, আমাদের এই সাউন্ড সিস্টেমের সমস্যা, আমরা দুঃখিত। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোভাবে সাউন্ড সিস্টেম তৈরি করার তৌফিক দান করুন এবং আমাদের নিরবচ্ছিন্ন নেটওয়ার্ক আমাদেরকে স্থাপন করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল